নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 2 এর জন্য হিস্ট্রি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে সিন্ধু সভ্যতার আধুনিক জীবনযাত্রার নিদর্শন পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। সিন্ধু সভ্যতার আধুনিক জীবনযাত্রার নিদর্শন আমরা যেখানে পাই সেটা হচ্ছে চানুদারু। ঠিক আছে, চানুদারুতে আমরা সিন্ধু সভ্যতার আধুনিক জীবনযাত্রার নিদর্শন পেয়ে যাই। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা অবশ্যই গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বৈদিক যুগে চিকিৎসকদের বলা হতো। তো বৈদিক যুগে যারা চিকিৎসার কাজে নিযুক্ত ছিলেন তাদের কি বলা হতো, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এটার নাম হচ্ছে ভিষক। বৈদিক যুগের চিকিৎসার কাজে যারা নিযুক্ত ছিলেন তাদেরকে বলা হতো ভিষক। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে আর্য শব্দের অর্থ কী। আর্য শব্দের অর্থ কি, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। আর্য শব্দের অর্থ হচ্ছে সৎ বংশজাত। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম লেভেলের যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসে। তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু আজকের ভিডিওতে এই কোয়েশ্চেনগুলো তুলে ধরা। আর্য শব্দের অর্থ হচ্ছে সৎ বংশজাত। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, পুরো আরও বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনারা পেয়ে যেতে পারেন এবং সেগুলো গিয়েই যে টেট এক্সামে ফেস করবেন এতটাই বিশ্বাস আমার আছে এবং আমি আশাবাদী নিশ্চয়ই আপনারা এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন আপনারা পেয়ে যাবেন। আর্য শব্দের অর্থ হচ্ছে সৎ বংশজাত। 4 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হচ্ছে দ্বাদশ অঙ্ক কাদের ধর্মগ্রন্থের নাম। তো দ্বাদশ অঙ্ক কাদের ধর্মগ্রন্থের নাম, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। দ্বাদশ অঙ্ক ছিল জৈনদের একটা ধর্মগ্রন্থের নাম। আপনারা এই কোয়েশ্চেনের আনসার অনেকেই জানেন। এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নিগ্রন্থ নাথপুত্র নামে কে পরিচিত ছিলেন। তো নিগ্রন্থ নাথপুত্র নামে কে পরিচিত ছিলেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। নিগ্রন্থ নাথপুত্র নামে যিনি পরিচিত ছিলেন ওনার নাম হচ্ছে মহাবীর। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিটিভ লেভেলের যে এক্সামগুলো হয় কিংবা ত্রিপুরায় যে সকল এক্সাম হয় সেই এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা আসে। এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বুদ্ধদেব প্রথমে তার ধর্মমত প্রচার করেছিলেন কতজন ব্যক্তির কাছে। তো বুদ্ধদেব প্রথমে তার ধর্মমত প্রচার করেছিলেন কতজন ব্যক্তির কাছে, সেটা হচ্ছে 5 জন ব্যক্তির কাছে। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। আর এই যে 5 জন ব্যক্তির কাছে তিনি যে ধর্মমত প্রচার করেছিলেন এটাকে বলা হতো, কি বলা হয়, ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, ধর্মচক্র প্রবর্তন কাকে বলা হয়, অর্থাৎ 5 জন ব্যক্তির উদ্দেশ্যে তিনি প্রথম যে বুদ্ধ ধর্মমত প্রচার করেছিলেন এটাকেই কিন্তু ধর্মচক্র প্রবর্তন বলা হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার নিজস্ব সাহিত্যকে কি বলা হতো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ইউনিক এই কোয়েশ্চেনটা অনেকটাই। আপনারা যদি টেক্সট বই না পড়েন তাহলে কিন্তু এই কোয়েশ্চেনটাগুলো পাবেন না। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু টেক্সট বই থেকে দেওয়া এবং অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা এগুলো মনে রাখার চেষ্টা করবেন। মেসোপটেমিয়া সভ্যতার নিজস্ব সাহিত্যকে কি বলা হয়, সেটা হচ্ছে গিলগমেশ হচ্ছে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পৃথিবীর প্রাচীনতম লিপিগুলির মধ্যে অন্যতম লিপি কি। তো পৃথিবীর প্রাচীনতম যে লিপি সেই লিপিগুলির মধ্যে অন্যতম যে লিপি হচ্ছে সেটা হচ্ছে সিন্ধু লিপি। ঠিক আছে, পৃথিবীর প্রাচীনতম লিপি হলে অবশ্যই আপনারা চুজ করবেন সিন্ধু লিপি। এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ঋগ্বেদে ব্রাহ্মমান ব্যবসায়ীদের কী বলা হতো। অর্থাৎ ঋগ্বেদে যারা ব্রাহ্মমান ব্যবসায়ী ছিল তাদের কী বলা হতো, তাদেরকে বলা হতো বণিজ। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবেন, বণিজ বলা হতো। এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সভা সমিতি ও বিদিতি নামে 3টি গণপরিষদের নাম উল্লেখ রয়েছে কোথায়। তো সভা সমিতি ও বিদিতি নামে যে 3টি গণপরিষদের উল্লেখ আমরা পাই সেটা পাই ঋগ্বেদের মধ্যে রয়েছে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা মনে রাখার চেষ্টা করবেন। এই কোয়েশ্চেনটা অনেকটাই ইউনিক কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন আমরা বিগত বছরে আসতে দেখতে পাইনি, তবে এবারের কম্পিটিশন লেভেলটা এতটাই হাই যে এই ধরনের কোয়েশ্চেন আমরা আমাদের নজরে পড়তে পারে। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমি এই ধরনের কোয়েশ্চেন মেকিং করেছি। বর্ধমান নামটি কার প্রদত্ত ছিল, সেটা ছিল কিন্তু পিতৃপ্রদত্ত, অর্থাৎ পিতার দেওয়া নাম ছিল বর্ধমান। এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তো আরও বেশি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় ধরে রাখার চেষ্টা করবেন আপনারা। জৈনদের বিশ্বাস অনুযায়ী জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কে ছিলেন। জৈনদের বিশ্বাস অনুযায়ী জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক যিনি ছিলেন ওনার নাম হচ্ছে পার্শ্বনাথ। ঠিক আছে, পার্শ্বনাথ হবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার।
এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আমরা কিন্তু ইগনোর করি যখন আমরা চ্যাপ্টারগুলো পড়ি, তখন কিছু কিছু কোয়েশ্চেন আছে যেমন লাইন বাই লাইন আমরা যখন পড়ে যাই তখন কিন্তু ছোটো ছোটো কোয়েশ্চেন কিন্তু যেখান থেকে হওয়ার কথা সেগুলোকে আমরা ইগনোর করে ফেলি। তো এখান থেকেই কিন্তু কোয়েশ্চেনগুলো এক্সামে চলে আসে, যেই কারণে আমাদের কিন্তু ফেস করা অনেকটা টাফ হয়ে পড়ে। তো এখান থেকে কিন্তু একটু গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন। বুদ্ধি শব্দের অর্থ হচ্ছে কিন্তু পরম জ্ঞান, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোন দুই মহাজনপদের ক্ষেত্রে প্রজাতান্ত্রিক শাসন প্রচলিত ছিল। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিভিন্ন ধরনের এক্সাম। আমি যদি ভারতের কথা বলি, বা ভারত কিংবা আমাদের রাজ্য ত্রিপুরাতেই কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার আসে। সরি। তো এই কোয়েশ্চেনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই মনে রাখবেন। সচরাচর যদি আমরা বই না পড়ি, তাহলে টেক্সট বুক যদি না পড়ি, তাহলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আপনার নজরে আসে না। তো মনে রাখবেন কোন দুই মহাজনপদের ক্ষেত্রে প্রজাতান্ত্রিক শাসন প্রচলিত ছিল, সেটা ছিল ব্রিজি এবং মল্লতে। এই দুইটা মহাজনপদে কিন্তু প্রজাতান্ত্রিক শাসন প্রচলিত ছিল, আর বাকি যে জনপদগুলো ছিল সেখানে প্রজাতান্ত্রিক না রাজতান্ত্রিক শাসন প্রচলিত ছিল, কিন্তু ব্রিজি এবং মল্লতে প্রজাতান্ত্রিক শাসন ছিল। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 16টি মহাজনপদের মধ্যে শেষ পর্যন্ত কয়টি জনপদ সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছিল। তা আমরা জানি যে 16টা মহাজনপদ রয়েছে, ষোড়শ মহাজনপদ। তার মধ্যে যে জনপদগুলো খ্যাতি লাভ করেছিল তার সংখ্যা ছিল 4টি, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে এই কোয়েশ্চেনটা কিন্তু অলরেডি টিটেড পেপার 2-তে অলরেডি এসে গেছে, কিন্তু আমি এটা দেইনি। কোন লিপিতে সম্রাট অশোককে দেবনাম প্রিয়দর্শী বলে বর্ণনা করা হয়। কোয়েশ্চেনটা এইভাবে এসেছিল যে দেবনাম প্রিয়দর্শী কাকে বলা হতো, সম্রাট অশোককে। এই কোয়েশ্চেনটা কিন্তু টিটেড পেপার 2-তে এসেছিল, কিন্তু এখানে আমি কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছি তোমাদেরকে। কোন লিপিতে সম্রাট অশোককে দেবনাম প্রিয়দর্শী বলে বর্ণনা করা, তো যে লিপির নাম জানতে চাইছে আমাদের কাছ থেকে। তো লিপিটা হচ্ছে গিয়ে প্রস্তরাদিত উৎকীর্ণ লিপিতে কিন্তু অশোককে দেবনাম প্রিয়দর্শী বা ভগবানের সমতুল্য বলে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কলিঙ্গ যুদ্ধ ছিল অশোকের জীবনের প্রথম ও শেষ যুদ্ধ। আমরা সবাই জানি কলিঙ্গ যুদ্ধ ছিল অশোকের জীবনের প্রথম ও শেষ যুদ্ধ, এবং এই যুদ্ধে যারা তিনি অনেকটাই অভিভূত হয়েছিলেন। এই কলিঙ্গ কোথায় অবস্থিত, ঠিক আছে। তো অবশ্যই মনে রাখার চেষ্টা করুন, কলিঙ্গটা কিন্তু উড়িষ্যাতে এই কলিঙ্গ স্থিত রয়েছে। এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কৃতার্জুনিয়ম এর রচয়িতাকে। এই কোয়েশ্চেনের আনসারটাও আপনারা অনেকেই জানেন, আমার কাছে অনেকটাই ইম্পর্টেন্ট লেগেছে তাই এখানে তুলে ধরেছি। কৃতার্জুনিয়ম এর রচয়িতাকে, উনি হচ্ছেন ভারবী, ঠিক আছে। এরপরে আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন যুদ্ধে মোহাম্মদ ঘুরির জয় লাভের ফলে ভারতে দিল্লি সুলতানের প্রতিষ্ঠা হয়। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। কোন যুদ্ধে মোহাম্মদ ঘুরির জয় লাভের ফলে ভারতের দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা হয়েছিল, সেটা হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল, সেটা হয়েছিল 1192 খ্রিস্টাব্দে, আর প্রথম যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধের জয়লাভের ফলেই কিন্তু ভারতের দিল্লি সুলতানের প্রতিষ্ঠা হয়েছিল। এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মোহাম্মদ ঘুরির বিশ্বস্ত সেনাপতির নাম কী ছিল। এই কোয়েশ্চেনটা তো আরও বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। মোহাম্মদ ঘুরির বিশ্বস্ত সেনাপতি যিনি ছিলেন কুতুবুদ্দিন আইবক, অর্থাৎ তিনি তরাইনের দ্বিতীয় যুদ্ধে যখন জয়লাভ করেছিলেন, তখন জয়লাভ করার ফলস্বরূপ অর্থাৎ বিজিত যে রাজ্য ছিল সেই রাজ্যগুলো জয়লাভ করে তিনি কাকে দিয়ে গিয়েছিলেন, ওনার যে বিশ্বস্ত সেনাপতি কুতুবুদ্দিন আইবককে দায়িত্ব দিয়ে তিনি তার নিজ দেশে চলে গিয়েছিলেন, ঠিক আছে। এরপরেই কিন্তু আমরা দেখেছিলাম কুতুবুদ্দিন আইবক কী করেছিলেন, তার দিল্লি সুলতানের শুরুয়াত করেছিলেন। মোহাম্মদ ঘুরির এখানে মুরির হয়ে গেছে, একটু কারেকশন করে নেবেন। ঘুরির বিশ্বস্ত সেনাপতির নাম কি ছিল, কুতুবুদ্দিন আইবক। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কুতুবুদ্দিনের সময় থেকে 1290 পর্যন্ত যেসব সুলতানরা দিল্লির সিংহাসনে বসেছিলেন তারা কী নামে পরিচিত ছিলেন। এই কোয়েশ্চেনটা অনেকটাই ইউনিক, এই কোয়েশ্চেন অনেকটাই ইউনিক। তো এই কোয়েশ্চেনটা আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে এক্সামের ক্ষেত্রে, আপনারা হয়তো এই কোয়েশ্চেনটা পেয়ে যেতে পারেন। তো সেই কারণেই একটু গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন। কুতুবুদ্দিনের সময় থেকে 1290 পর্যন্ত যেসব সুলতানরা দিল্লির সিংহাসনে বসেছিলেন তারা কী নামে পরিচিত ছিলেন, তারা ছিলেন মামেলুক নামে, ঠিক আছে। মামেলুক নামে পরিচিত ছিলেন। মামেলুকেরও কিন্তু আরও একটা নাম ছিল, তারা দাসবংশীয় ছিল, ঠিক আছে। এই একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছিল
হয়েছে সুলতানি যুগে কোন সুলতান নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে উল্লেখ করেছেন। প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, একটার থেকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। আমি প্রত্যেকটা কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড রাখার চেষ্টা করেছি, যেহেতু আমাদের এক্সাম কালকেই। ঠিক আছে, সুলতানি যুগে কোন সুলতান নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কিন্তু তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে উল্লেখ করেছিলেন। এবার আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে গুজরাট আক্রমণের সময় আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সহচর কে ছিলেন। তো গুজরাট আক্রমণের সময় আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সহচর যিনি ছিলেন ওনার নাম হচ্ছে মালিক কাফুর। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবেন। এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে দিল্লির প্রদীপ বলে কাকে অভিহিত করা হতো। এই কোয়েশ্চেনটা আরও বেশি ইম্পর্টেন্ট। দিল্লির প্রদীপ বলে যাকে অভিহিত করা হতো ওনার নাম হচ্ছে নাসির উদ্দিন। নাসির উদ্দিনকে দিল্লির প্রদীপ বলে অভিহিত করা হতো। এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সন্ত কাব্য কার অনুসরণে সৃষ্টি হয়েছিল। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং অনেকটাই ইউনিক এই কোয়েশ্চেনটা আমি বলতে পারি, তো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। সন্ত কাব্য কার অনুসরণে সৃষ্টি হয়েছিল, সেটা হয়েছিল কবিরের অনুসরণে। এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আমরা কিন্তু নর্মালি কী করি, যখন পড়ি লাইনগুলো তখন কিন্তু কিছু কিছু ইনফরমেশন আমরা কী করি, স্কিপ করে দেই। বাবরের পিতৃরাজ্য কোনটি ছিল, কিন্তু আমরা ঠিকই পড়ি কিন্তু সেটাকে স্কিপ করি, কি মানে গুরুত্ব দিয়ে ততটা আমরা দেখি না। সেই কারণে কিন্তু আমাদের এক্সামে গিয়ে এই কারণে আমরা আটকে যাই। ঠিক আছে, তো বাবরের পিতৃরাজ্য কোনটি ছিল, সেটা হচ্ছে ফরগনা। ফরগনা হয়ে যাবে বাবরের পিতৃরাজ্য। যখনই আমরা পড়বো তখনই প্রত্যেকটা লাইনকে আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখানে কী লেখা রয়েছে একটু নজর দিয়ে পড়তে হবে, তবেই কিন্তু আমরা দেখবেন আপনারাও ক্লিয়ার করতে পারবেন। এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন মুঘল সম্রাট নিজেকে হিন্দুস্তানের বাদশাহ বলে ঘোষণা করেন। তো কোন মুঘল সম্রাট নিজেকে হিন্দুস্তানের বাদশাহ বলে ঘোষণা করেছিলেন, ওনার নাম হচ্ছে বাবর। বাবর কিন্তু নিজেকে হিন্দুস্তানের বাদশাহ বলে ঘোষণা করেছিলেন। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কিন্তু তিনি নিজেকে যে বাদশাহ বলে ঘোষণা করেছিলেন অন্যান্যরা কিন্তু সেটা মেনে নেয়নি, তিনি নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছিলেন সেটাই। এবার আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোন যুদ্ধে জয়লাভের পর মুঘল সাম্রাজ্য গড়ে ওঠে। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। কোন যুদ্ধে জয়লাভের পর মুঘল সাম্রাজ্য গড়ে ওঠে, সেটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। জয়লাভের পরে কিন্তু মুঘল সাম্রাজ্যটা ধীরে ধীরে তার ডালাপালা মেলতে শুরু করে। এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে পেতরাদুরা শিল্পরীতির প্রচলন ছিল কার আমলে। অর্থাৎ পেতরাদুরা যে শিল্পরীতির প্রচলন দেখতে পাই আমরা কার সময় থেকে, সেটা হচ্ছে শাহজাহানের সময়ে পেতরাদুরা শিল্পরীতির প্রচলন ছিল। এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অনেকটাই ইউনিক কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। সিরাজউদ্দৌলার মায়ের নাম কি। সচরাচর আমরা বইগুলোতে এই কোয়েশ্চেনের আনসারগুলো আমরা পাই না, তো একটু মনে রাখার চেষ্টা করবেন। আমিনা বেগম ছিল সিরাজউদ্দৌলার মায়ের নাম। এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বাংলার নানা সাহেব কাকে বলা হতো। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের বোর্ড এক্সাম কিংবা কম্পিটিটিভ এক্সামে এই কোয়েশ্চেনটাও কিন্তু আসে। তো বাংলার নানা সাহেব কাকে বলা হতো, সেটা হচ্ছে রামরতন রায়কে কিন্তু বাংলার নানা সাহেব বলা হয়ে থাকে। তো এই ছিল হিস্ট্রি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।